হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 8:30 মতো। তো আজকে হাজব্যান্ডের অফিস ছিল, তো ও গেল না অফিসে, তাই আর কি দেরি করে ঘুম থেকে ওঠা। তো রাতেই ঠিক করে রেখেছিলাম অন্যান্য দিনের মতো যে আজকে সকালে কি রান্না বান্না হবে। তো যেহেতু অফিসে গেল না, তো সেই জন্য সকালের রান্নাটা আর করা হয়নি। তো এখন দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরের যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি আর এখন যাব নিচে। তো তার আগে আমার চাটা তো আমি উপরেই করে থাকি, তো উপর থেকে চাটা খেয়ে তারপরে আর কি নিচে গিয়ে রান্না বান্না করব। আর ওই যেহেতু রাতেই সকালের জন্য সমস্ত কিছু গোছগাছ করা ছিল, তার জন্য রান্না করতে কিন্তু খুব একটা টাইম লাগবে না। আর আজকে যেহেতু বাজার যাওয়া নেই, তো সেই জন্য বাড়িতে যা আছে সেই সব দিয়েই রান্না বান্না হবে। তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য সকালে স্নানটাও করলাম না আর ঠাকুর ঘরের কাজটাও করিনি। অনেকগুলো জামা কাপড় রয়েছে, তো ভাবলাম যে একটু বেলা হলে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে আর কি স্নান করব। আর সকাল সকাল স্নান করলে এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য স্নানটা না করেই আর কি ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে দেখো এখানে আমার জন্য 1 কাপ চা করে নিলাম। তো তারপরে দেখো নিচে চলে এলাম রান্না বসাবো। তো ওই যেহেতু একটু দেরি করে রান্না করছি, তো দুপুরের ভাতটা আর সকালের ভাতটা একসাথে করব। তো সেই জন্যই আর কি রেগুলারের হাঁড়িটা না নিয়ে একটু বড় হাঁড়ি বের করলাম, যাতে করে দুবারের ভাত একটা হাঁড়িতে হয়ে যায়। তো এদিকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই এখন ডেলিভারি দিতে এসছে। তো মা ওদিক থেকে আমাকে ডাকছে। তো চলো আগে পার্সেলটা রিসিভ করি, তারপরে আবার চালটা নেব। তো কি পার্সেল এসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমি একটা তাওয়া অর্ডার করেছিলাম। তো আমাদের বাড়িতে যে তাওয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে ননস্টিকের বা সেরামিকের তাওয়া। তো একটা সময় কি হয়, ওগুলোর যে কোটিং থাকে সেগুলো উঠে যায়। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমি এই যে একটা তাওয়া অর্ডার করেছিলাম। তো এটা হলো স্টেনলেস স্টিলের। তো আমি চেয়েছিলাম একদম প্লেন যে তাওয়াগুলো হয় সেগুলো, মানে কোনো রকম কোটিং থাকবে না। তো এটাতেও আর কি কোটিং দেওয়া রয়েছে। তো একদম প্লেন যে তাওয়াগুলো ওগুলো কিন্তু খুঁজে পাইনি, মানে অনেক সার্চ করে দেখেছি, পাওয়া যায়নি। তো তারপরে এই কোটিং দেওয়া তাওয়াটাই নিলাম আর এটার রিভিউটাও দেখলাম বেশ ভালো। তো তার সঙ্গে এরকম একটা চিমটা অর্ডার করেছি, যেহেতু রোজ একটু রুটি করতে হয়, তো এই তাওয়া আর চিমটাটা ভীষণ দরকারি ছিল। তো আগে ব্যবহার করি, তারপরে আর কি তোমাদের রিভিউ দেব। তো তারপরে দেখো ওগুলো রেখে এখন চালটা নিতে চলে এলাম। তো আগে রান্নাটা বসাই, না হলে সকালের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই 9:30 বেজে গেছে, আর এরপরে যদি দেরি করি তাহলে আর কি 11টার মধ্যেও কিন্তু খাবার দিতে পারবো না। তো তারপর দেখো চালটা ধুয়ে এদিকে বসিয়ে দিলাম আর এখানে এই যে ডাল করব। তো আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো প্রথমেই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব। আর এই যে ডালটা যত ভালো ভাজা হবে তত কিন্তু এর টেস্টটাও ভালো হয়। তো এদিকে ডালটা ভেজে প্রেসার কুকারে দিয়ে দেব, তারপরে ওইদিকে মাছের মাথাটাও ভেজে নেব। আর ওইদিকে দেখলে তো প্রথমেই কিন্তু ড্রাম থেকে তেল ইউজ করলাম, তো সেই জন্য তেলটা একটা ছোট বোতলে ঢেলে নিলাম। তারপরে দেখো ডালটাকে ওইদিকে ভেজে নিয়েছি। আর দেখো এখন মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম আর এখানে ডালের জন্য আর একটু লাউ তরকারির জন্য মশলা করে নিচ্ছি, কারণ দুটোতেই সেম মশলা লাগবে, ওই আদা জিরা আর লঙ্কা বাটা। তো ওদিকে মাছের মাথা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিলাম আর এদিকে কি রান্না হবে সেই সমস্ত কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যে ঝিঙে আলু বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর বাবাইয়ের জন্য একটু কাতলা মাছ ভাজা হবে, আর হবে বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে হবে বেগুন ভাজা। যেহেতু আজকে এই যে মুগ ডাল করা হচ্ছে, তো মুগ ডালের সঙ্গে একটু বেগুন ভাজা করতে হবে। তো দেখো ডালটাকে এখন ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে একে একে রান্নাবান্নাগুলো করে নেব। আর জানো তো যেহেতু মুগ ডালটা করতে একটু বেশি টাইম লাগে, তো অন্যান্য দিন এই ডালটা আর করা হয় না, ওই ছুটির দিন দেখে এই ডাল করা হয়। তো তারপরে দেখো এখানে একটু তেলে ভাজা জিরে তুলে রেখেছিলাম, তো ওটাকে এখন ডালের মধ্যে দিয়ে দেব। আর আমি ডালের মধ্যে গরম মশলা একেবারেই পছন্দ করি না, মানে আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না। তো সেই জন্য একটু ভাজা জিরে বেটে দিয়ে দিলাম, আর গরম মশলাটা শুধুমাত্র মাংসের ঝোলেই দিয়ে থাকি। তো তারপরে দেখো ডালটা এখানে প্রায় হয়ে এসেছে আর এখন এটাকে নামিয়ে নেব। আর জানো তো আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, তাই ভাবছি কিছু এক্সট্রা কাজ রয়েছে সেগুলোও কমপ্লিট করে নেব। তো বেশ কয়েকদিন ধরে আমার আলমারিগুলো একেবারে অগোছালো হয়ে রয়েছে। আর কি বলতো, শীতের শুরুতে আমি যেহেতু ওই শীতের পোশাকগুলো সমস্ত কিছু বের করেছিলাম, তো ওগুলো না রেগুলার ইউজের মতো করে আর কি যেখান থেকে পাওয়া যাবে সেখানেই রেখেছিলাম।
তো ওগুলো তো এখন আর প্রয়োজন হচ্ছে না, তাই ভাবছি ওগুলোকে আবারও 1 বছরের জন্য তুলে রাখবো। তারপরে যে গরমের জন্য যে জামা কাপড়গুলো প্রয়োজন হয় ওগুলোই সুন্দর করে আলমারিতে গুছিয়ে নেব। তো রান্নাটা আগে কমপ্লিট করব, খাওয়া দাওয়া করব, তারপরে আর কি ঘরে গিয়ে ওই কাজগুলো করব। তো দেখো ওদিকে লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি, আর কিছুটা পুঁটি মাছ ভাজা খাওয়ার জন্য ওটা তুলে রাখলাম। আর এখানে কিছু বেগুন কেটে নিয়েছি। তো এই যে লাউ তরকারিটা হয়ে গেছে, আর এখন বেগুনটা ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। তো চলো এখন তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। তো একজন দিদিভাই জানতে চেয়েছে আমার ম্যাট্রেসটা কি কোম্পানির। তো আমার বেডরুমে যে ম্যাট্রেসটা রয়েছে ওটা হলো দ্য স্লিপ কোম্পানির ম্যাট্রেস। মিলিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তুমি আমার রিকোয়েস্টটা কিন্তু রাখলে না, খুব খারাপ লাগলো। কি রিকোয়েস্ট করেছিল গো, আমি তো একেবারেই ভুলে গেছি। কিছুটা হয়তো আন্দাজ করতে পারছি তুমি হয়তো আমার হোম ট্যুরের কথা বলছো। তো ওই যে বললাম চেষ্টায় রয়েছি, আর যেহেতু বাড়িতে সবসময় লোকজন থাকে তো সেই সময়টা বের করে উঠতে পারছি না। তো তারপরে দেখো মাছের ঝোলটা এখানে রেডি হয়ে গেছে। তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ। তো এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তারপরে ওই যে বললাম আলমারিগুলোকে একটু এখনকার মতো করে গুছিয়ে নিতে হবে। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে, দিদিভাই এই কয়েকদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছি, আমার পরীক্ষা ছিল, এই জন্য আপনার ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারিনি। আজ থেকে আপনার ভিডিও দেখা শুরু করলাম। থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও, আর তোমার পরীক্ষার জন্য আমার অনেক শুভকামনা রইল। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, একটু বিজি আছি বোন, তাই ভিজিট করতে দেরি হয়ে গেল, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে উপরে চলে এলাম। তো এই হলো আমার আলমারির অবস্থা। তো শীতকালে যেহেতু সমস্ত শীতের পোশাক নামিয়েছিলাম, তো প্রয়োজন অনুসারে গুছিয়েও নিয়েছিলাম। তো এখন তো শীতের পোশাকগুলো প্রয়োজন হচ্ছে না, তাই ভাবছি এগুলোকে একদম তুলে দেব। তো দেখো এখানে সমস্ত কিছু বের করে নিয়েছি, আর এগুলোকে এখন বসে বসে ভাঁজ করে নেব। দোলা মণ্ডল দিদিভাই লিখেছে, জানো তো দিদিভাই আমার বাপের বাড়ি পুকুরেও বিভিন্ন ধরনের মাছ চাষ হয়, আর কাতলাগুলো 10 থেকে 12 কেজি হয়। পুকুরটা 3 বিঘার কাছাকাছি। আমার বাবার বাড়ি সুন্দরবনে। খুব ভালো লাগলো ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমাদেরও জেনে খুব ভালো লাগলো যে তোমার বাপের বাড়িতে এত সুন্দর মাছ চাষ হয়। সুস্মিতা দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তারপরে দেখো আমার সমস্ত সোয়েটারগুলো এদিকে ভাঁজ করে নিয়েছি, আর এদিকে আলমারির একটা পার্টে আমি আমার এই যে সোয়েটার, জ্যাকেট, পুলোভার এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এভাবেই হাজব্যান্ডেরগুলো, বাবাইয়েরগুলো প্রত্যেকেরটা আর কি আলাদা আলাদা করে রেখে দেব। একেবারে তালা দিয়ে রাখবো, তো এগুলো তো আর সারা বছরে বের করা হবে না, তাই এমন একটা জায়গায় রেখে দিচ্ছি যেখানে আমাকে সারা বছরে হাত না দিলেও চলবে। পূজা লিখেছে, খুব সুন্দর ব্লগ, বেডশিটটা কত সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তোমার কাপ্তানটা কালারটা খুব মিষ্টি, পরাগের জন্য অনেক ভালোবাসা রইল, তোমাকেও অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও, আর তোমরাও সকলে খুব ভালো থেকো। অনামিকা ঘোষ দিদিভাই জানতে চেয়েছে আমার ম্যাট্রেসটা কোন কোম্পানি। তো আমার ম্যাট্রেসটা হলো দ্য স্লিপ কোম্পানি। তো তারপর দেখো ওদিকে হাজব্যান্ডেরগুলো গুছিয়ে রাখলাম, আর এখন এই যে বাবাইয়েরগুলো গুছিয়ে রাখছি। তো আমাদের তো এখন একটা ফিক্সড সাইজ হয়ে গেছে, যে একটা সাইজ কিনলেই আর কি ওটাতে চলে যায়। আর বাচ্চাদের যেহেতু এখন বাড়ন্ত সময়, তো ওদের জন্য যেটাই কেনা হয় না পরের বছর সেটা আর কি ছোট হয়ে যায়। তো দেখো এখানে বাবাইয়েরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার আমার কিছু ড্রেস রয়েছে সেগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। আর এই দেখো এই পার্টটাতে আমার কিছু ওয়েস্টার্ন ড্রেস ছিল, তো সেগুলোই এখন রেখে দিচ্ছি। তো এগুলো তো আমার খুব একটা দরকার হয় না, যখন ওই বেড়াতে যাই তখন প্রয়োজন হয় আর কি। আর আমাদের মেয়েদের খুব একটা বাজে অভ্যাস যে একটা ড্রেস বা শাড়ি একবার পরা হয়ে গেলে সেটা আর কিন্তু দ্বিতীয়বার পরতে ইচ্ছে করে না। তো সেই জন্যই দেখো সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখেছি। তো আবার যখন বেড়াতে যাওয়ার সময় হবে তখন কিন্তু আবার নতুন ড্রেস কেনার ইচ্ছে হবে। তো ওখানে দেখো ওয়েস্টার্নগুলো রাখলাম, আর এখানে আমার কিছু চুড়িদার, কুর্তি যা ছিল সমস্ত কিছুই আর কি গুছিয়ে রাখলাম। তো দেখো এই পার্টটা তো হয়ে গেল, আর এখন রইলো আমার আলমারিটা। তো চলো শাড়িগুলোও বেশ কয়েকদিন ধরে অগোছালো রয়েছে, তো ওগুলোও ভাবছি এখন সুন্দর করে গুছিয়ে নেব। তো তারপরে দেখো এখানে আমার সমস্ত শাড়ি নামিয়ে নিয়েছি, আর যে শাড়িগুলো আমার ভীষণ পছন্দের বা একটু এক্সপেন্সিভ, তো সেগুলো ভাবছি আমি হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখবো। তো দেখো সমস্ত শাড়িগুলো এরকম ব্লাউজ দিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে নিয়েছি, আর এগুলো এখন রেখে দেব।
তো দেখো ফার্স্টেই আমার একটা পছন্দের শাড়ি রেখে নিলাম, আর এই দিকটাতে সাধারণত আমার যে সিল্কের শাড়িগুলো রয়েছে সেগুলোই রাখছি, কারণ এগুলো ভীষণ সফট হয় আর লাইট ওয়েট হয়, তো সেই জন্য এগুলোকে আর কি ঝুলিয়ে রাখছি। আর যেগুলো একটু হেভি ওয়েটের শাড়ি সেগুলো আর কি এমনি ভাঁজ করে রেখে দেব। তো দেখো এখানে বেশিরভাগটাই কিন্তু আমার সমস্ত পছন্দের শাড়ি। আর তোমরা যদি আমার শাড়িগুলো একটু ডিটেলে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আলাদা একটা ব্লগে শেয়ার করে দেব। তো দেখো এখানে এই যে হালকা শাড়িগুলো রেখে নিলাম, আর এখন যে ভারী শাড়িগুলো আছে সবটাই আর কি গুছিয়ে নেব। তো আমাদের ওই যে মেয়েদের খুব একটা বাজে অভ্যাস, শাড়ি তো কেনা হয় প্রচুর কিন্তু পরা হয় কম, আর পরলেও একটা শাড়ি 2 থেকে 3 বারের বেশি কিন্তু পরতে ইচ্ছে করে না। তো সেই রকমও বিয়ের প্রথম প্রচুর শাড়ি কিনতাম, আর সেই সমস্ত শাড়িগুলো আর কি ওই 2-1 বার করে পরে আর কি রেখে দিয়েছি। তো এখন ওই আগের তুলনায় অনেক কম শাড়ি কেনা হয় আমার। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। তো তারপরে দেখো আমার যে সমস্ত ভারী শাড়িগুলো রয়েছে সেগুলো এখান দিয়ে রেখে দেব। তো ফার্স্টেই রেখেছি একটা স্বর্ণ চুড়ি, তারপরে রেখেছি একটা কাতান বেনারসি, তারপরে রেখেছি আমার বিয়ের বেনারসিটা, আর ওই ব্লু কালারের যেটা ওটা হলো গিয়ে রেশম কোটা, তারপরে রেখেছি একটা হাকোবা, আর এইদিকে দেখো আমার ওই যে জামদানিগুলোই রাখছি। তো নয় করে আমার কাছে কিন্তু অনেক জামদানি শাড়ি রয়েছে, তা প্রায় ওই 8 থেকে 10টা তো হবেই। তো এই যে এই দিকটায় সমস্তটা জামদানিগুলো রেখে নিলাম, আর এখানেও আমার একটা পছন্দের শাড়ি রাখছি ঘিচা, আর এই নিচের দিকটাতে রাখছি আমার লিনেনের শাড়ি আর তাঁতের শাড়িগুলো। আর জানো তো বিয়েতে, রিসেপশনে, সাদে যে সমস্ত শাড়িগুলো পেয়েছিলাম তার মধ্যে অনেক শাড়ি কিন্তু এখনো পরে শেষ করতে পারিনি। তো ওই যে বললাম বাড়িতে শাড়ি খুব একটা পরা হয় না, তো সেই জন্যই আর কি অনেক শাড়ি জমা হয়েছে। তো শাড়ি আমি কিনতেও ভীষণ ভালোবাসি। তো আমি যখন বিএড কলেজে পড়তাম, ইন্টার্নশিপ চলছিল, তখনই আর কি আমি 6টা শাড়ি কিনেছিলাম শুধুমাত্র ইন্টার্নশিপে পরে যাওয়ার জন্য। তো দেখো সব মিলিয়ে কিন্তু আমার অনেক শাড়ি রয়েছে, প্রায় একটা আলমারি ভর্তি হয়ে গেছে। তো এখানেও কিন্তু সমস্ত শাড়ি আমার নেই, আরও একটা আলমারিতে যেগুলো কখনোই পরবো না সেগুলো আর কি সরিয়ে রেখেছি। আর এই দেখো এখানে আমার পেটিকোটগুলো রেখে দিচ্ছি। তো তারপরে দেখো এখানে আমার ওই যে মলমল শাড়িগুলো রয়েছে, মানে ছাপা শাড়ি আর কি, সেগুলোই রেখে দিচ্ছি। তো শাড়ি ওই যে খুব একটা পরা হয় না, তো ওই যে আমাদের গ্রামের বাড়িতে যখন মনসা পুজো হয় তখন গিয়ে আর কি ডেলি ইউজের জন্য কয়েকটা শাড়ি লাগে। তো সেই সময় আর কি বছরে ওই একবার শাড়ি কেনা হয়, আর ওই শাড়িগুলো 1 থেকে 2 বার করেই পরা হয়। তো সমস্ত শাড়ি আর কি আমার জমা হয়ে রয়েছে। আর এই দিকটাতে দেখো আমার ওই যে গিফট পাওয়া শাড়িগুলো সেগুলোই কিছু বেঁচে রয়েছে, যেগুলো এখনো আমি পরিনি। তো তারপরে দেখো আলমারিতে আমার শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর ওদিকে শীতের পোশাকগুলো তুলে রাখলাম। আর এখানে এই জায়গাটা ফাঁকা রেখেছি, এটাতে হাজবেন্ডের অল্প কিছু জামা কাপড় থাকবে, কারণ ওর তো ঘর বলে কোনো জামা কাপড়ই থাকে না, কারণ যেগুলোই থাকে সেগুলোই ও অফিসে পরে নেয়। আর ওর অফিসে যাওয়ার জামা কাপড় আমার যে ওয়ার্ড্রপটা রয়েছে ওর মধ্যেই আর কি রেখে থাকি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।